History will be kinder to me than the contemporary media or or for that matter the opposition parties in parliament. ইতিহাস আপনাকে শ্রদ্ধার সাথে মনে রাখবে। নমস্কার, আপনারা দেখছেন বঙ্গোস্তেন মাঠ। কথা বলছি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির সম্পর্কে। তিনি অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগের পর তিনি পাকিস্তান থেকে এদেশে চলে আসেন। এদেশে আসার সময় বর্ডারের বিশৃঙ্খল পরিস্থিতিতে তার বাবা মারা যান। এখানে আর্থিক পরিস্থিতি তাদের একদমই ভালো ছিল না, তবুও তিনি পড়াশোনা চালিয়ে যান। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেন, অর্থনীতি নিয়ে তিনি পড়াশোনা করেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি অর্জন করেন। এবার কথা বলবো 1991 সালের কথা। ঠিক সেই সময় ভারতবর্ষের পরিস্থিতি ছিল ভীষণই খারাপ। প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও। চলছিল আরবের যুদ্ধ, বা যেটাকে খাড়ি যুদ্ধ বলা হয় বা গালফ ওয়ার বলা হয়। তেলের দাম হয়ে যায় আকাশ ছোঁয়া, আর আরবে যে সমস্ত ভারতীয়রা কাজ করত তারা সেখান থেকে ফিরে আসতে শুরু করে, ফলে বিদেশি রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায়, বা বলা যেতে পারে বিদেশ থেকে টাকা আসা বন্ধ হয়ে যায়। দেশের আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে। প্রধানমন্ত্রী বুঝতে পারে না এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে। দেশের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে দেশের কাছে মাত্র 15 দিনের টাকা বেঁচে আছে, যে দেশটা আমরা চালাতে পারবো। এরকম টাকা রয়েছে 15 দিনের মাত্র। 15 দিন গেলে আর কোনো কিছুই সামাল দেওয়া যাবে না, এরকমই পরিস্থিতি হয়ে গিয়েছিল দেশে। তারপর প্রধানমন্ত্রী ডাক পাঠান তখনকার আরবিআই এর গভর্নর ডক্টর মনমোহন সিংকে। তার হাতে অর্থনীতির দায়িত্ব দেওয়া হয়, মানে তখনকার ফাইন্যান্স মিনিস্টার বানানো হয় মনমোহন সিংকে। তার ওপর অনেক প্রেশারও ছিল, এক তো দেশের কাছে টাকা নেই, তার উপরে প্রধানমন্ত্রী বলেছিলেন যে সে যা যা ডিসিশন নেবে তাতে যা যা ভুল ভ্রান্তি হবে তার সব দায় যে রয়েছে ইকোনমিস্ট তার উপরেই যাবে। এই সমস্ত কিছুর দায়ভার নিজের কাঁধে নিয়ে তিনি নিজের মতন করে দেশটাকে চালানোর ডিসিশন নেন, এবং দেশের যেসব সোনা ছিল সেটা বিদেশ বা ইংল্যান্ডের কাছে জমা রাখা হয়, সেখান থেকে টাকা নিয়ে আসা হয় এবং শুরু হয় অর্থনৈতিক উদারীকরণ। মানে অর্থনৈতিক উদারীকরণ যারা ইকোনমিক্স পড়েছেন তারা তো হয়তো জানবেন। ব্যাপারটা হচ্ছে অর্থনৈতিক উদারীকরণ বলতে বোঝায় যে বিদেশি কোম্পানিরাও আমাদের দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে, বা আমাদের দেশের কোম্পানিগুলোর সাথে মার্জ হয়ে বিদেশি কোম্পানিরাও কাজ করতে পারবে। এর আগে বিদেশি কোম্পানিদেরকে অ্যালাউ করা হতো না, সমস্ত কিছুই সরকার চালাতো বা আমাদের দেশীয় কোম্পানিরা চালাতো। কোম্পানির হাতে সেরকম কিছু ছিলই না, বেশিরভাগ জিনিসগুলো সরকার চালাতো, কারণ মাথার মধ্যে ভয় ছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা ভারতীয়রা সহজে ভুলতে পারছিল না। যাই হোক, অর্থনৈতিক উদারীকরণের ফলে দেশ আস্তে আস্তে উন্নতি করতে থাকে। যখন আমাদের মনমোহন সিং ফাইন্যান্স মিনিস্টার হন তখন আমাদের দেশ পারচেজিং পাওয়ার প্যারিটি, মানে জিডিপির একটা ভাগ, 3টে ভাগে বিভক্ত জিডিপি, মানে 3টে ভাগ করা যায় জিডিপিকে, নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি আর হচ্ছে পিপিপি জিডিপি। তো পিপিপি জিডিপি মানে পারচেজিং পাওয়ার প্যারিটি, মানে আমরা আমাদের কাছে কোনো জিনিস কেনার জন্য কতটা টাকা রয়েছে সেটাকে আমরা পিপিপি জিডিপির মাধ্যমে বুঝতে পারি। সেই জিডিপিতে তখন ছিল সর্বশেষ দেশ, আর সেই দেশটাই এখন রয়েছে 3 নম্বরে।
তো বুঝতেই পাচ্ছেন। আর আমরা যে 5 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখি সেটাও কিন্তু এই মনমোহন সিংয়েরই দান। তিনি আমাদেরকে শিখিয়েছেন কোনো পরিস্থিতিতেই যেন আমরা হার না মানি। তিনি এমন পরিস্থিতিতে দেশ সামলেছিলেন যখন দেশের অবস্থা ছিল শূন্য। আজ আমরা যেটুকু পূর্ণ হয়েছি তাতে সবথেকে বড় অবদান হচ্ছে ডক্টর মনমোহন সিংয়ের, যেটা আমরা কখনোই ভুলতে পারবো না। আরও একটা কথা যেটা কখনোই ভোলার নয়, সেটা হলো রাইট টু ইনফরমেশন। এই রাইট টু ইনফরমেশনের অধিকার আমাদেরকে সর্বপ্রথম মনমোহন সিংজিই দিয়েছিলেন, যেটা কোনো সরকারই চাইবে না দিতে, তবুও তিনি দিয়েছিলেন। আর এই রাইট টু ইনফরমেশনের জন্যই তার সরকারের সমস্ত ঘোটালা ধরা পড়েছিল। তাহলে এবার বুঝতেই পারছো কোনো সরকারই চাইবে না এই অধিকারটা দিতে। আর তিনিই ছিলেন যিনি দেশবাসীর ফুড সিকিউরিটির কথা বলেছিলেন। তো আপনাকে শুধু ইতিহাসই নয়, সমগ্র ভারতবাসী শ্রদ্ধার সাথে মনে রাখবে। আর আপনি কোনো অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নন, আপনি আমাদের একজন আইকন, একজন দেশের গর্ব। আর আপনাকে আমরা সাইলেন্সড প্রাইম মিনিস্টার হিসেবেও মনে রাখবো না, কারণ আপনি কোনো প্রেস কনফারেন্স দিতে কখনো ভয় পাননি। নমস্কার, ভিডিওটা এই পর্যন্তই। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।